Hey, you good? Did you hear that? Where'd they come? Where'd they come from? I don't know. There's look like them. Hey, was that the nurse running away? Trying to help me. Who was trying to help you? Were you back? What are they doing to you? I'm not gonna tell you. Who are those people running away? What were they trying to do? হ্যালো বন্ধুরা, ড্রাগস অ্যাডিকশন বা নেশা করা কতটা ভয়াবহ হতে পারে তা আমরা সবাই জানি। ড্রাগস একটি মানুষের জীবন, পরিবার এবং ভবিষ্যৎকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু আজ আমি আপনাদের যে মুভির গল্প শোনাবো সেখানে ড্রাগস অ্যাডিকশনের পেছনের কারণটা সম্পূর্ণ ভিন্ন এবং শিউরে ওঠার মতো। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে একটি মেয়ে ড্রাগস নিচ্ছে কোনো নেশার জন্য নয়, বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শয়তান বা অশুভ আত্মাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য। যখন তার শরীর থেকে ড্রাগসের প্রভাব কাটতে শুরু করে, তখনই সেই অশুভ শক্তি তার শরীরে পুরোপুরি দখল নিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনই এক অদ্ভুত ও গা ছমছমে কাহিনী নিয়ে 2014 সালে রিলিজ হয়েছিল একটি সাইকোলজিক্যাল ফাউন্ড ফুটেজ হরর মুভি ইনার ডিমন্স। যারা হরর, এক্সোরসিজম এবং ডার্ক থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্টারপিস। আজকের এই ভিডিওতে আমরা মুভির গল্প শুনতে শুনতে তার মধ্যে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করব। তো চলুন লাইক বাটনে ক্লিক করে শুরু করা যাক আজকের এই মুভির বিস্তারিত এক্সপ্লেন। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি রিয়েলিটি টিভি শোয়ের শুটিং ক্রুকে। এই রিয়েলিটি শোয়ের নাম ছিল স্টেপ ইনসাইড রিকভারি। এদের কাজ হলো যারা মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড তাদের জীবনযাত্রা ক্যামেরায় রেকর্ড করা, তাদের পরিবারের ইন্টারভিউ নেওয়া এবং শেষমেশ তাদের রিহ্যাবে পাঠিয়ে সুস্থ করার প্রচেষ্টাকে টিভিতে প্রচার করা। এই ক্রুয়ের মূল প্রডিউসার হলো সুজেন, ক্যামেরাম্যান টিম এবং জেসন নামে এক নতুন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। জেসন এই টিমে নতুন যোগ দিয়েছে এবং সে একটু আবেগপ্রবণ ও দয়ালু স্বভাবের ছেলে ছিল। তাদের এবারের এপিসোডের সাবজেক্ট হলো 16 বছর বয়সী এক তরুণী যার নাম কার্সন মরিস। কার্সন একজন মারাত্মক লেভেলের হিরোইনের অ্যাডিক্টেড ছিল, তাই টিম যখন কার্সনের বাড়িতে পৌঁছায় তখন তারা ক্যামেরা, লাইটস এবং সবকিছু সেট আপ করে নিয়ে কার্সনের বাবা স্টিভ ও মা বেথের ইন্টারভিউ নেওয়া শুরু করে। কার্সনের মা ও বাবা জানায় কার্সন ছোটবেলা থেকে এমন ছিল না, সে ছিল অন্তত ব্রিলিয়ান্ট এবং ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছাত্রী। এমনকি সে এতটাই ধার্মিক ছিল যে পুরো বাইবেলের বহু শ্লোক তার মুখস্থ ছিল। কিন্তু ইস্ট লেক ক্যাথলিক হাই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তার মধ্যে এমন অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। বেথ আরও জানায় যে স্কুল পাল্টানোর পর থেকে কার্সন হঠাৎ করে গথিক স্টাইলের কালো পোশাক পরতে শুরু করে, আর তার কিছুদিন পর থেকেই সে ঘরের দরজা বন্ধ করে পড়ে থাকতো, যেন তার শরীরে কোনো প্রাণ নেই, একদম জম্বির মতো। এরপরই তার জীবনে আসে অ্যালকোহল ও ড্রাগস। মাঝে মাঝে কার্সনের চোখগুলো এমন হয়ে যেত যেন ওই শরীরের ভিতরে কার্সন নেই, অন্য কেউ আছে। বেতের ধারণা কার্সনের এই অবস্থার জন্য ওই নতুন স্কুলের খারাপ বন্ধুরাই দায়ী। অন্যদিকে কার্সনের বাবা স্টিভ একজন রাগী মানুষ যার নিজেরও একসময় মদের নেশা ছিল, তবে সে এখন নিজেকে সামলে নিয়েছে। ক্রু মেম্বাররা যখন কার্সনকে প্রথমবার ক্যামেরার সামনে আনে তখন তাকে দেখে রীতিমতো অসুস্থ এবং ফ্যাকাশে লাগছিল। ডক্টর এবং টিভি ক্রু মিলে কার্সনের জন্য একটি ইন্টারভেশনের আয়োজন করে। ইন্টারভেশন হলো এমন এক মিটিং যেখানে পরিবার এবং বন্ধুরা মিলে অ্যাডিক্টেড ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে যে তাকে নেশা ছাড়তে হবে, না হলে তারা সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। মিটিং চলাকালীন কার্সনের বাবা মা তাকে কড়া ভাষায় জানিয়ে দেয় যে সে যদি আজই রিহাবে যেতে রাজি না হয় তবে তারা তাকে বাড়ি থেকে বের করে দেবে। কার্সনের তাতে কোনো প্রতিক্রিয়া হয় না, যে বাড়ি ছেড়ে দিতে রাজি হয়ে যায় কিন্তু রিহাবে যেতে রাজি হয় না। ঠিক তখনই তার এক পুরনো বন্ধু ম্যাকি একটি চিঠি পড়তে শুরু করে। ম্যাকি বলে, কার্সন, আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি বদলে গেলে। ম্যাকির কথাটা শেষ হওয়ার আগে কার্সন হঠাৎ পশুর মতো হিংস্র হয়ে ওঠে এবং ম্যাকির ওপরে ঝাঁপিয়ে পড়ে। তার এই অদ্ভুত শারীরিক শক্তি এবং রাগ দেখে
সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। ডাক্তার যখন কার্সেনকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তার কষ্ট ভোলানোর জন্য এই নেশা করছে, তখন কার্সেন এমন এক কথা বলে যা শুনে সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কার্সেন বলে, তোমরা কেউ কিছু জানো না, আমার ভেতরে একটি অশুভ শক্তি, একটি শয়তান বাস করে। আমি ড্রাগস নিই কারণ ড্রাগস নিলেই সেই শয়তান ঘুমিয়ে থাকে। যখনই আমি নেশা করা বন্ধ করি, ওই শয়তানটা আমার শরীরের পুরো কন্ট্রোল নিয়ে নেয় এবং তখন আমার ইচ্ছে করে তোমাদের সবার গলা কেটে ফেলি। শেষমেশ অনেক জোড়াজুড়ির পর কার্সেন রিহাবে যেতে রাজি হয়ে যায়, যেটা জানার পর তার মা বাবা খুবই খুশি হয়। ঘটনাটির পর ডক্টর এবং টিভি ক্রু এটাকে নিছকই ড্রাগসের প্রভাবে হওয়া হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয়। প্রডিউসার সুজান তো মহা খুশি, কারণ এই পোজের স্টোরি লাইন টিভিতে দেখালে টিআরপি আকাশ ছোঁবে। কিন্তু প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট জেসনের মনে এই কথাগুলো গভীর দাগ কাটে। এরপর কার্সেনকে হোপ সেন্টার নামে একটি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে ভর্তি করা হয়। নিয়ম অনুযায়ী এখানে কোনো ড্রাগস বা অ্যালকোহল আনা সম্পূর্ণ নিষিদ্ধ। রিহাবের প্রধান ডাক্তার ডক্টর কর্টিস জানায় যে আগামী কয়েকদিন কার্সেনের শরীর থেকে ড্রাগসের প্রভাব কাটানোর জন্য ডিটক্স প্রসেস চলবে। এই সময়টা কার্সেনের জন্য সবথেকে যন্ত্রণাদায়ক হবে, কারণ ধীরে ধীরে যতই তার শরীর নেশাদ্রব্য থেকে মুক্ত হবে, ততই সে তার শরীর থেকে নিজের আয়ত্ত হারিয়ে ফেলবে, এমনকি সে প্রচণ্ড হিংস্র ও আক্রমণাত্মক হয়ে উঠবে। কথাটা শুনে সুজান জিজ্ঞাসা করে, কার্সেন কি আপনাকে তার পজেশনের বিষয়ে কিছু জানিয়েছে? উত্তরে ডক্টর জানায়, এখানকার পেশেন্টরা অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমি তাদের কথায় বেশি আমল দিই না। এখন দিন যত গড়াতে থাকে, ড্রাগস ছাড়া কার্সেনের অবস্থা তত ভয়ঙ্কর হতে শুরু করে। তবে এটা সাধারণ উইথড্রল সিমটম ছিল না। ক্যামেরা ফুটেজে এমন কিছু ধরা পড়তে শুরু করে যা বিজ্ঞানের নিয়মের বাইরে। রাতে কার্সেন হঠাৎ করেই বিছানা থেকে উঠে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নিজেকে দেখতে শুরু করে। তারপর কিছুক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে যখন সে বিছানায় ফিরে যায়, তখনই আমরা আয়নায় তার প্রতিচ্ছবিকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখি। শুধু এটাই নয়, এক রাতে তো তাকে বিছানা থেকে উঠে কোথাও চলে যেতে দেখা যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো তখনও সে বিছানায় নিথর হয়ে ঘুমাচ্ছিল। এরপর শুরু হয় গ্রুপ থেরাপি, যেখানে সবাই নিজেদের নাম জানিয়ে তাদের অ্যাডিকশনের কথা জানালে কার্সেন যখন তার অ্যাডিকশনের কথা জানায়, তখন পেশেন্টদের মধ্যে এরিক ও ক্যালি নামে দুজন পেশেন্ট তাকে ডিমন গার্ল বলে ক্রমাগত উপহাস করে এবং রাগানোর চেষ্টা করে। তাই ডক্টর তাদের থামিয়ে দিলে আমরা কার্সেনকে একটু অদ্ভুত আচরণ করতে দেখি, যে এরিকের এমন কিছু গোপন কথা সবার সামনে তুলে ধরে যেটা কারোরই জানার কথা ছিল না। ফলে সাথে সাথে এরিক প্রচণ্ড রেগে যায়, যাকে ডক্টর কোনোভাবে সামলে নেয়। পরক্ষণেই আমরা কার্সেনকে মাটিতে লুটিয়ে পড়ে ছটপট করতে দেখি, যাকে মেডিসিন দিয়ে আপাতত শান্ত করা হয়। ঘটনাটির পর জেসন কার্সেনকে জিজ্ঞাসা করে, তুমি তাদের বিষয়ে এসব কথা কোথা থেকে জানলে? কার্সেন জানায়, আমি নিজেও জানি না, কারণ তখন আমার শরীর আমার আয়ত্তে ছিল না। আমার মনে হচ্ছে ধীরে ধীরে আমি আমার শরীরের আয়ত্ত হারিয়ে ফেলছি। এখন বেশ কিছুদিন পেরিয়ে যাবার পর জেসন হোপ সেন্টারে কিছুটা পবিত্র জল নিয়ে এসে পেশেন্টদের খাওয়া জলের মধ্যে সেটা মিশিয়ে দেয়, যে জানায় সে আসলে পরীক্ষা করতে চাইছে আসলেই কার্সেনের মধ্যে কোনো ডিমন আছে কি না। ফলে একদিন আবারও যখন সেখানে গ্রুপ থেরাপি চলছিল, তখন সেই পবিত্র জল খেয়ে কার্সেনের শরীর অসুস্থ হয়ে পড়ে, যার মুখ দিয়ে অনবরত রক্ত বার হচ্ছিল। যে আবারও মাটিতে লুটিয়ে পড়ে অদ্ভুত আচরণ করতে শুরু করলে হোপ সেন্টারের হেড নার্স শান্তি কার্সেনের কপালে হাত রেখে কিছু মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তাতে কোনো ফল হয় না এবং কার্সেন নার্সটাকে এক ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দেয়। ঘটনাটির পর জেসন সেই নার্সের ইন্টারভিউ নিলে সে জানায়, আমি আমার দেশের গ্রামে এমন ঘটনা দেখেছি, এটা কোনো মানসিক রোগ বা ড্রাগসের রিয়াকশন নয়, ওর ওপর কোনো ভয়ঙ্কর শয়তানের ভর আছে। এখন সেই দিন রাতেই কার্সেন যখন একা তার রুমে বসেছিল, তখনই তার সঙ্গে দেখা করতে জেসন তার রুমে আসে, যে জানায় সে তার কথাগুলো বিশ্বাস করে যে সত্যি তাকে কোনো ডিমনিক শক্তি বশ করে রেখেছে। কথাটা শুনে কার্সেন খুবই খুশি হয়, যে বলে, যাক, অবশেষে কেউ তো আমার কথা বিশ্বাস করলো।
জেসন বলে সে তাকে এই অশুভ শক্তির থেকে মুক্তি পেতে সাহায্য করতে চায়, কিন্তু কার্সন জানায় এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, যেটাতে জেসন তাকে বিশ্বাস দেয় যে সে যেভাবেই হোক না কেন তাকে এই শয়তানের থেকে মুক্ত করেই ছাড়বে। কথাটা শুনে কার্সন ইমোশনাল হয়ে ওঠে যে জেসনকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই তার মধ্যে থাকা শয়তানটি আবারও তাকে ভর করে নেয় যে জেসনকে মোলেস্ট করার চেষ্টা করতে গেলে জেসন তাকে বাধা দিয়ে দেয়। তাই হঠাৎ করে কার্সন জেসনের উপর আক্রমণ করে তার হাতের আঙুল কামড়ে সেটা রক্তাক্ত করে দেয়। তাই জেসন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলে আমরা কার্সনকে ক্যামেরার দিকে তাকিয়ে ভয়ঙ্কর আচরণ করতে দেখি। এরপর মধ্যরাতে যখন বাকি ক্রু মেম্বাররা বিষয়টা জানতে পারে, তখন সুজান জানায় হয়তো মেয়েটা খুবই ঘাবড়ে গেছে, তাই আজ রাতেই তারা চুপি চুপি কার্সনের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলবে। আর এটা বলে তারা যখন চুপি চুপি কার্সনের রুমে যায়, তখন তারা লক্ষ্য করে কার্সন তার রুমে নেই। যেটাতে অস্থির হয়ে তারা যখন সেন্টারের পিছনের দিকে যায়, তখনই ঝোপের মধ্যে থেকে তারা কিছু শব্দ ভেসে আসতে শোনে, যেটাকে অনুসরণ করে পুরো ক্রু যখন ঝোপ জঙ্গলের ভিতরে যায়, তখনই তারা কিছু জনকে ঝোপ থেকে মরিয়া হয়ে পালিয়ে যেতে দেখে। আর এটা থেকে তারা বুঝে যায় কিছু তো গোলমাল অবশ্যই আছে। তাই তারা আরও কিছুটা এগিয়ে গেলে একটা ভয়ঙ্কর দৃশ্য তারা লক্ষ্য করে। কার্সন একটা গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, যার চারপাশে ছড়িয়ে আছে কোনো রিচুয়ালের সরঞ্জাম। কার্সনের পুরো শরীরে রক্ত মাখানো, যাকে দেখে বোঝাই যাচ্ছিল সে ঘোরের মধ্যে আছে। তাই জেসন তাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে এমনটা কারা করলো। উত্তরে কার্সন জানায় তারা আমাকে সাহায্য করবে বলেছিল। কথাটা শুনে জেসন বলে তারা কে ছিল তুমি কি বলতে পারবে? উত্তরে কার্সন কিছুই বলে না, যে অদ্ভুতভাবে নিজের মাথা নাড়াতে নাড়াতে বেহুশ হয়ে যায়। ঘটনাটির পর হোপ সেন্টারের বাকি স্টাফরা কার্সনকে তার রুমে নিয়ে যায়, কিন্তু তারা তাকে সামলে রাখতে পারছিল না, কারণ এরই মধ্যে সে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। পরের দিন সকালে সেন্টারের হেড ডক্টর কোর্ডিস থেকে জানা যায় আগের দিন রাতের কর্মকাণ্ডটা আসলে হেড নার্স শান্তি ঘটিয়েছে, যার জন্য সে তাকে বরখাস্ত করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কথাটা বলার পর সে কার্সনকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর কথা বলে, যেটাতে সুজান রাজি হয় না। যে বলে কার্সন সত্যি হয়তো কোনো ডিমনের দ্বারা পজেস হয়ে আছে। কিন্তু রিহাবের ডক্টর কোর্ডিস এসব শয়তান বা ভূত প্রেতের কথা একেবারেই উড়িয়ে দেয়। তার মতে এগুলো সব ড্রাগস না পাওয়ার কারণে হওয়া সাইকোসিক্স বা মানসিক বিভ্রম। কিন্তু জেসন, যে কার্সনের সব থেকে কাছাকাছি ছিল, সে বুঝতে পারছিল যে কার্সন সত্যি কথাই বলছে, কার্সন সত্যিই পজেস। জেসন বুঝতে পারে যে কার্সনকে যদি মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়, তবে সেখানে সে কোনোদিনও সুস্থ হতে পারবে না, বরং তার ভিতরে থাকা শয়তান তাকে পুরোপুরি শেষ করে দেবে। জেসন এখন পুরোপুরি বিশ্বাস করে যে কার্সনের ভেতরে শয়তানকে একমাত্র ড্রাগস দিয়েই কন্ট্রোল করে রাখা সম্ভব। তাই কার্সনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে জেসন একটি ভয়ানক সিদ্ধান্ত নেয়। সে বাইরে থেকে লুকিয়ে হেরোইন কিনে আনে এবং রাতে কার্সন যখন ঘুমিয়েছিল তখন সে তার হাতে সেই ড্রাগসটা ইনজেক্ট করে দেয়। ড্রাগস শরীরে পাওয়ার সাথে সাথেই কার্সনের ভেতরে রাক্ষসটা শান্ত হয়ে যায়। ফলে পরের দিন সকালে কার্সনকে একদমই স্বাভাবিক মনে হয়। কিন্তু ডক্টর কোর্ডিস যখন কার্সনের রুটিন চেক আপ করতে শুরু করে, তখন তিনি কার্সনের হাতে নতুন ইঞ্জেকশনের দাগ দেখতে পান। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে কেউ বাইরে থেকে ড্রাগস এনেছে। আর যেহেতু রিহ্যাবের নিয়ম খুবই কড়া, তাই কার্সনকে সাথে সাথে সেখান থেকে বের করে দেওয়া হয়। শুধু এটাই নয়, প্রডিউসার সুজান যখন জানতে পারে যে এই কাজটা জেসন করেছে, তখন সে জেসনকেও চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কার্সনের মা বাবা এই পুরো ঘটনায় প্রচণ্ড রেগে গিয়েছিল, যারা টিভি শোয়ের সাথে সমস্ত চুক্তি বাতিল করে দিয়ে কার্সনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। চাকরি চলে যাওয়ার পরও জেসন কার্সনকে ভুলতে পারছিল না যে কার্সনের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে কার্সনের মা বাবা তাকে তাড়িয়ে দেয়। জেসন বুঝতে পারে যে কার্সন তার নিজের বাড়িতেই বন্দী হয়ে আছে এবং তার জীবন চরম বিপদে। সত্যিটা জানার জন্য জেসন নিজে থেকেই ক্যামেরা নিয়ে তদন্তে নামে। যে কার্সনের সেই বন্ধু ম্যাকির সাথে দেখা করে, যাকে কার্সন ইন্টারভেশনের দিন আক্রমণ করেছিল। জেসন ম্যাকিকে কড়া ভাষায় শাসিয়ে জানতে চায় স্কুলে কার্সনের সাথে আসলে কি হয়েছিল। তখন ম্যাকি এমন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাকি জানায় কার্সন যখন নতুন স্কুলে আসে তখন সে খুবই ধার্মিক ছিল, ফলে আমরা তাকে নিয়ে মজা করতাম। একদিন আমরা বন্ধুরা মিলে কার্সনকে একটি পুরনো পরিত্যক্ত জায়গায় নিয়ে যাই। আমরা নিছকই প্র্যাঙ্ক বা মজা করার জন্য একটি স্যাটানিক রিচুয়ালের আয়োজন করি, যেখানে আমরা কার্সনকে জোর করে সেই রিচুয়ালে বসাই এবং শয়তানকে ডাকার মন্ত্র পড়ি। ম্যাকি জেসনকে সেই রাতের একটি গোপন ভিডিও ফুটেজও দেখায়। ভিডিওতে দেখা যায় বন্ধুরা মিলে মন্ত্র পড়ছে, সাইলেন্স মেক্স দ্য ডিমন কাম অ্যালাইভ, স্যাটান হেট আস, উই অফার ইউ দিস ভেসেল, যার মানে নিস্তব্ধতা শয়তানকে জাগিয়ে তোলে, শয়তান আমাদের ঘৃণা করে, আমরা এই শরীরটাকে তোমার কাছে সমর্পণ করছি। ফুটেজে স্পষ্ট দেখা যায় সেই মন্ত্র পড়ার পর শক্তি একটি অশুভ সত্তা সেই ঘরে প্রবেশ করে এবং কার্সনের শরীরের ভেতরে ঢুকে যায়, যার পরক্ষণেই কার্সন অদ্ভুত ও ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে দেয়, যেটা দেখে ভয় পেয়ে তারা সব বন্ধুরা কার্সনকে একা ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টা জানার পর জেসন এখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কার্সন কোনো মানসিক রোগী নয়, বরং সে বন্ধুদের বোকামির কারণে একটি ভয়ঙ্কর শয়তানের শিকার। তাই ড্রাগস নেওয়াটাই ছিল তার বাঁচার একমাত্র উপায়। জেসন বুঝতে পারে কার্সনের হাতে আর বেশি সময় নেই, তাই সে ইন্টারনেট থেকে এক্সোরসিজম বা ভূত তাড়ানোর কিছু মন্ত্র ডাউনলোড করে এবং পবিত্র জলও জোগাড় করে। এরপর সে তার পুরনো ক্যামেরার টিম এবং প্রডিউসার সুজেনকে ব্ল্যাকমেল করে কার্সনের বাড়িতে যাওয়ার জন্য রাজি করায়, যেটার পর মাঝরাতে তারা কার্সনের বাড়িতে পৌঁছায়। বাড়ির ভেতরটা ছিল একদম অন্ধকার, যেন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। তারা লুকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। নিচতলায় তারা কার্সনের বাবা স্টিভ এবং মা বেথকে আতঙ্কে সিটিয়ে থাকতে দেখে, যেখানে বেথ এক ভয়ঙ্কর পারিবারিক সত্য প্রকাশ করে, যে কাঁদতে কাঁদতে জানায় তাদের পরিবার কখনোই স্বাভাবিক ছিল না। স্টিভ একজন মদ্যপ ও ভয়ঙ্কর রাগী মানুষ ছিল। সে প্রায়ই বেথকে মারধর করত এবং বেথ সেই রাগ মেটাতো ছোট্ট কার্সনের শারীরিক নির্যাতন করে। অর্থাৎ ছোটবেলা থেকেই কার্সন একটি হিংস্র এবং ভয়ের পরিবেশে বড় হয়েছে, যা তাকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। আর শয়তানেরা সবসময় দুর্বল মনের মানুষদেরই সহজে নিজের শিকার বানায়। হঠাৎ উপরতলা থেকে বিকট শব্দ এবং অমানুষিক চিৎকার ভেসে আসে। জেসন, টিম ও সুজন ক্যামেরা নিয়ে ওপরে যায়। সেখানে তারা দেখতে পায় কার্সনকে, কিন্তু সে আর মানুষ নেই। তার চোখ পুরোপুরি কালো, তার মুখে ভয়ঙ্কর দাগ এবং সে পশুর মতো আচরণ করছে। শয়তান কার্সনের শরীরের পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। তখনই শুরু হয় এক নারকীয় হত্যাকাণ্ড। কার্সন অমানবিক গতিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে প্রথমেই ক্যামেরাম্যান টিমের উপরে আক্রমণ করে তাকে নির্মমভাবে হত্যা করে দেয়। এরপর সে তার নিজের মা বেথকে আক্রমণ করে মেরে ফেলে। পুরো বাড়িটা রক্তে ভেসে যায়। জেসন মরিয়া হয়ে তার হাতে পবিত্র জল কার্সনের গায়ে ছুঁড়ে মারে এবং ইন্টারনেট থেকে নামানো এক্সোরসিজমের মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু জেসন কোনো প্রফেশনাল ফাদার বা এক্সোরসিস্ট ছিল না, তাই তার মন্ত্রে শয়তানের কিছুই হয় না, উল্টো সে আরও রেগে যায়। যখন বাঁচার আর কোনো উপায় ছিল না, তখন জেসন কার্সনকে ইমোশনালি ডাকার চেষ্টা করে। সে বলে, কার্সন, আমি জানি তুমি এর ভিতরেই আছো, শয়তানের কাছে হার মেনো না, আমি তোমার জন্য ফিরে এসেছি। জেসনের এই কথায় হঠাৎ যেন ম্যাজিকের মতো কাজ হয়। কার্সনের চোখের কালো রং ধীরে ধীরে মিলিয়ে যায়। সে আবারও নিজের রূপে ফিরে আসে। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে জেসনকে বলে, জেসন, তুমি সত্যিই আমার জন্য ফিরে এসেছো। দর্শক হিসেবে আমরা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলি, এই ভেবে যে যাক, শেষমেশ ভালোবাসার জেরে কার্সন হয়তো শয়তানের হাত থেকে মুক্তি পেল। কিন্তু ডিরেক্টর এখানে আমাদের জন্য সবথেকে বড় এবং মর্মান্তিক টুইস্ট জমিয়ে রেখেছিল। কার্সন যখন জেসনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ায় কার্সনের বাবা স্টিভ। সে এখনও বিশ্বাস করে যে কার্সনের মধ্যে সেই শয়তান আছে। তাই কার্সন কিছু বুঝে ওঠার আগেই স্টিভ বন্দুক তার দিকে তাক করে সরাসরি কার্সনের মাথায় গুলি করে দেয়। পরক্ষণে কার্সনের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। নিজের মেয়েকে নিজের হাতে খুন করার পর স্টিভ অপরাধবোধ এবং আতঙ্কে নিজের মাথাতেও গুলি করে নিজেকে শেষ করে নেয়। পুরো ঘরে এখন লাশের স্তূপ। শুধু জেসন আর প্রডিউসার সুজন বেঁচে আছে। জেসন কার্সনের লাশের পাশে হাঁটু গেড়ে বসে থাকে, কিন্তু মুভি এখানেই শেষ হয় না। ক্যামেরা নিচে পড়ে আছে এবং সেটি তখনও রেকর্ড করছে।
আমরা দেখতে পাই সুজন মাটিতে পড়ে গোগাচ্ছে। হঠাৎ জেসন উঠে দাঁড়ায় এবং সুজনের দিকে এগিয়ে যায়, যে সুজনকে নির্মমভাবে হত্যা করে। এরপর জেসন ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসে। ক্যামেরা যখন জেসনের মুখের ওপর ফোকাস করে, তখন আমরা এক শিহরণ জাগানো দৃশ্য দেখতে পাই। জেসনের চোখ দুটো কার্সনের মতোই পুরোপুরি কালো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কার্সন মারা যাওয়ার ঠিক আগে মুহূর্তেই তার ভেতরে শয়তানটা কার্সনের শরীর থেকে বেরিয়ে জেসনের শরীরে প্রবেশ করেছিল। কারণ জেসন কার্সনকে ভালোবাসে, তার সবচেয়ে দুর্বল মুহূর্ত তার খুব কাছাকাছি চলে এসেছিল। শয়তানটা মরেনি, সে শুধু তার থাকার জন্য নতুন একটি শরীর বা ভেসেল খুঁজে নিয়েছে। ক্যামেরার লেন্স বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এই অশুভ এবং গা ছমছমে মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, ইনার ডেমন্স শুধুমাত্র একটি ভূতের মুভি নয়, এর ভেতরে একটি খুব গভীর মনস্তাত্ত্বিক বার্তাও লুকিয়ে আছে। ডিরেক্টর এখানে ড্রাগ অ্যাডিকশন বা ট্রমাকে ডিমন বা শয়তানের সাথে তুলনা করেছে। একটু ভেবে দেখুন, কার্সনের জীবনের আসল শয়তান কিন্তু ওই রিচুয়াল থেকে আসা ভূতটা একা ছিল না। তার জীবনের আসল শয়তান ছিল তার মা বাবার শারীরিক নির্যাতন এবং পরিবারের অশান্তি। এই ট্রমা এবং একাকিত্ব তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল, যা তাকে প্রথমে খারাপ বন্ধুদের পাল্লায় ফেলে, এরপর ড্রাগসের দিকে ঠেলে দেয় এবং শেষমেশ শয়তানের শিকারে পরিণত করে। সে নেশা করত এই সব কষ্ট আর ভিতরের দানবীয় স্মৃতিগুলোকে ভুলিয়ে রাখার জন্য। মুভিটি আমাদের শেখায় যে পরিবারে যদি ভালোবাসা না থাকে, তবে একটি শিশুর মন কতটা অন্ধকারে তলিয়ে যেতে পারে। আর মুভির এন্ডিং আমাদের এটাও মনে করিয়ে দেয় যে মানুষের মনের ভিতরে শয়তান কখনোই পুরোপুরি মরে যায় না। তা হয়তো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত করে। তো বন্ধুরা, এই ছিল 2014 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল ফাউন্ড ফুটেজ হরর মুভি ইনার ডেমন্সের সম্পূর্ণ এক্সপ্লেইন। আপনাদের কাছে এই মুভির কনসেপ্ট কেমন লেগেছে? আপনারা কি মনে করেন কার্সন আসলেই কি পজেস ছিল, নাকি পুরোটা তার মানসিক রোগ এবং ড্রাগসের ফল? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী কোনো থ্রিলার বা হরর মুভি এক্সপ্লেন মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব জলদি দেখা হবে নতুন কোনো সাসপেন্সে ভরপুর মুভি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।